আসসালামু আলাইকুম। শুরু হচ্ছে রেডিও তেহরানের বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। পরমাণু স্থাপনা সহ ইরানের উপর আবার হামলার পরিণতি কি হবে তা ইহুদিবাদী ইসরায়েল ভালোভাবেই জানে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আরাকচির হুঁশিয়ারি। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধির সঙ্গে মার্কিন ধনকুবের ইলন মাস্কের কথিত সাক্ষাৎকারে বহুল প্রচারিত খবরটি কঠোর ভাষায় প্রত্যাখ্যান করল তেহরান। হাসিনাকে ভারত থেকে ফেরত চাইব এবং 15 বছরের অপকর্মের বিচার করব, বাংলাদেশের প্রধান উপদেষ্টা। এবং প্রথমবারের মতো দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত, বিরাট সাফল্য বলে দাবি করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশের পরমাণু স্থাপনা সহ ইরানের উপর আবার হামলার পরিণতি কি হবে তা ইহুদিবাদী ইসরায়েল ভালোভাবেই জানে। তিনি সুস্পষ্ট করে বলেন, যখনই ইসরায়েল ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে, আমরা তাৎক্ষণিকভাবে তার সমানুপাতিক ব্যবস্থা নেব। শনিবার একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন আব্বাস আরাকচি। তাঁর এই সাক্ষাৎকার টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রকৃতপক্ষে তারা জানে আমাদের পরমাণু স্থাপনায় হামলা হলে তার পরিণতি কি হবে। বিভিন্ন দেশের সাম্প্রতিক সফর সম্পর্কে আব্বাস আরাকচি বলেন, ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রেক্ষাপটে এ সমস্ত সফর অনুষ্ঠিত হয়েছে। এসব সফরে সুস্পষ্টভাবে প্রতিরোধ যোদ্ধাদের প্রতি ইরানের অব্যাহত সমর্থনের কথা জানানো হয়েছে। পাশাপাশি ইরান আন্তর্জাতিক সম্প্রদায়কে একথাও জানিয়েছে যে তেহরান তার লক্ষ্য এবং আদর্শ থেকে সরে আসবে না। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধির সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত ধনকুবের ইলন মাস্কের সাক্ষাতের খবর কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এক সাক্ষাৎকারে বলেন, ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য মন্ত্রিসভা সদস্য ইলন মাস্ক জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আমির সাইয়েদ ইরাভানির সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে কোনো মার্কিন গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা বিন্দুমাত্র সত্য নয়। তিনি মার্কিন গণমাধ্যমের পক্ষ থেকে এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ নিয়ে মাত্রাতিরিক্ত প্রচারের বিস্ময় প্রকাশ করেন। মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস শুক্রবার সকালে ইরাভানির সঙ্গে মাস্কের সাক্ষাতের খবর প্রকাশ করে দাবি করে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্ক উত্তেজনার প্রশমন করার লক্ষ্যে ইতিবাচক পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। মার্কিন গণমাধ্যমগুলোর এই খবরকে ভিত্তি করে বিশ্বব্যাপী যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় তা নিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তেহরানের অবস্থান স্পষ্ট করলেন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, আঞ্চলিক দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়ায় সন্ত্রাসবাদের অবসান ঘটাতে হবে। আর সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদের সঙ্গে বৈঠককালে তিনি এ মন্তব্য করেন। প্রেসিডেন্ট বাশার আসাদ বলেন, সন্ত্রাসবাদ নির্মূল করা একটি আঞ্চলিক এবং আন্তর্জাতিক দায়িত্ব। তিনি সতর্ক করে বলেন, এই ভয়ঙ্কর হুমকি বিশ্বজুড়ে সমস্ত মানুষকে বিপন্ন করেছে। বৈঠকে সিরিয়ার প্রেসিডেন্ট এবং ইরানের প্রতিরক্ষামন্ত্রী এই অঞ্চলে প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক আলোচনা করেছেন। সেই সাথে সন্ত্রাসবাদ মোকাবেলা এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে তেহরান দামেস্ক সহযোগিতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছেন। গতকাল নাসির জাদে 2 দিনের সফরে দামেস্ক যান। এরই মধ্যে তিনি সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল আলী মাহমুদ আব্বাসের সাথে আলোচনা করেছেন। অবরুদ্ধ গাজা উপত্যকার বাস্তুহারা অসহায় ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরায়েলের পাশবিক হামলা থামছেই না। শনিবার এই উপত্যকার বিভিন্ন স্থানে দখলদার সেনাদের বোমাবর্ষণে অন্তত 49 ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যাদের বেশিরভাগ নারী ও শিশু। কাতারের আল জাজিরা টিভি জানিয়েছে, মূলত উত্তর গাজার বিভিন্ন লক্ষ্যবস্তুতে শনিবার হামলা চালায় ইসরায়েলি সেনারা।
গাজা সিটির পশ্চিমে 7ই শরণার্থী শিবিরের একটি স্কুলে আশ্রয় গ্রহণকারী অসহায় মানুষদের উপর হামলার ফলে সেখানে এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। জাতিসংঘ পরিচালিত স্কুলটিতে চালানো ওই হামলায় 10 ফিলিস্তিনি নিহত ও অপর 20 জনের বেশি আহত হয়েছে। এছাড়া মধ্য গাজার 2 শরণার্থী শিবির আর বুরেইজ ও আন নুসেইরাতের কয়েকটি আবাসিক ভবনে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে বোমাবর্ষণ করা হয়। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজা উপত্যকার উপর নিরবিচ্ছিন্নভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ইহুদিবাদী ইসরায়েলের আরও এক রিজার্ভ সেনা নিহত হয়েছে। এই সেনার নাম সার্জেন্ট ফার্স্ট ক্লাস ইদান কেনান। কেফির ব্রিগেডের ন্যাশন ব্যাটালিয়নের অধীনে সে যুদ্ধ করছিল। এছাড়া দক্ষিণ লেবানন সীমান্তে হিজবুল্লাহর সাথে যুদ্ধ করতে গিয়ে ইহুদিবাদী ইসরায়েলের আরও এক সেনা নিহত হয়েছে। ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী বিষয়টি স্বীকার করেছে। নিহত সেনার নাম সার্জেন্ট ওরি নিশানোভিচ। এ নিয়ে ইসরায়েলের স্বীকারোক্তি মতে দক্ষিণ লেবাননে স্থল আগ্রাসন চালাতে গিয়ে ইহুদিবাদী ইসরায়েলের 44 জন সেনা নিহত হল। তবে হিজবুল্লাহ যোদ্ধারা জানিয়েছে লেবানন সীমান্তে এর চেয়ে অনেক বেশি দখলদার সেনা নিহত হয়েছে। গাজা ও লেবানন সীমান্তে সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি সেনারা মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে। গত কয়েকদিনে 2 স্থানেই ইসরায়েলের বহু সেনা নিহত হয়েছে। এ প্রেক্ষাপটে দখলদার বাহিনীর প্রধান জেনারেল হেরজি হালেভি বলেছেন, ইসরায়েলের উত্তরাঞ্চল থেকে উদ্বাস্তু হওয়া লোকজন ফিরে না আসা পর্যন্ত হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা অব্যাহত থাকবে। আরও ফিরে এলাম বিশ্ব সংবাদে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস বলেছেন, শেখ হাসিনাকে আমরা ভারত থেকে ফেরত চাইব। শুধু জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, গত 15 বছরের সব অপকর্মের বিচার করব। অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে আজ রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একথা বলেন তিনি। ভাষণের শুরুতে মুক্তিযুদ্ধের লাখো শহীদ এবং গত জুলাই আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে নিহতদের স্মরণ করে ড ইউনূস বলেন, আমরা অন্তর্বর্তী সরকারের প্রথম 100 দিন অতিক্রম করলাম। ছাত্র শিক্ষক জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানের পর ফ্যাসিস্ট সরকার প্রধান পালিয়ে গেলে দেশ সরকার শূন্য হয় সাময়িকভাবে। পুলিশ প্রশাসনও এ সময় সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে পড়লে উদ্বেগজনক এক পরিস্থিতির সৃষ্টি হয়। তিনি বলেন, বিপ্লব চলাকালে প্রায় 1,500 ছাত্র শ্রমিক জনতার শহীদে মৃত্যু হয়। আমাদের সরকার প্রতিটি মৃত্যু তথা অত্যন্ত যত্নের সাথে জোগাড় করেছে তথ্য। এই বিপ্লবে আহত হয়েছে 19,931 জন। প্রতিটি হত্যার বিচার আমরা করবই জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। প্রতিটি সচিব থেকে সিনিয়র সচিব পর্যন্ত 80 জন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। একই সঙ্গে 101 জন কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত 3 মাসের উল্লেখযোগ্য কার্যক্রম সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। তাছাড়া বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন নির্বিশেষে পরস্পর নির্ভরতা ও দ্বিপাক্ষিক মঙ্গলের বাস্তবতা নিয়ে দেশটির সঙ্গে কাজ করতে চায় ভারত। ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে একসাথে কাজ করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। প্রণয় ভার্মা বহুমুখী সম্পর্কের প্রতিফলন হিসেবে দুই দেশের বাণিজ্য, পরিবহন ও জ্বালানি সংযোগ এবং মানুষে মানুষের সম্পৃক্ততার ক্রমাগত অগ্রগতির উপর জোর দিয়েছেন। আজ ঢাকায় সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত বে অব বেঙ্গল কনভারসেশনে ভারত বাংলাদেশ সম্পর্কের বিষয়ে বক্তব্য প্রদান করতে গিয়ে প্রণয় ভার্মা আরও বলেন, শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য আমাদের যৌথ আকাঙ্ক্ষা পূরণ করতে এবং অংশীদারিত্বের মাধ্যমে উভয় পক্ষের সাধারণ জনগণের উপকার নিশ্চিত করতে বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে একসাথে কাজ করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। ভারত প্রথমবারের মতো দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের একটি সফল পরীক্ষা চালিয়েছে। শনিবার ওড়িশার উপকূলবর্তী এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে এটির পরীক্ষা চালানো হয় বলে আজ জানিয়েছেন দেশটির
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এই ঘটনাকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করে রাজনাথ সিং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ওড়িশা উপকূলে এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে দূরপাল্লার হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের ফ্লাইট ট্রায়াল সফলভাবে পরিচালনা করে ভারত একটি বড় মাইল ফলক অর্জন করেছে। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত এবং এই উল্লেখযোগ্য সাফল্য আমাদের দেশকে নির্বাচিতদের গ্রুপে রেখেছে, যাদের এই ধরনের উন্নত সামরিক প্রযুক্তির সক্ষমতা রয়েছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা দফায় দফায় ইহুদিবাদী ইসরায়েলের হাইফা নগরীতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এতে ক্ষয়ক্ষতির পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় নগরের বিভিন্ন এলাকা অন্ধকারে ডুবে গেছে। ইসরায়েলের হাইয়ুম পত্রিকার প্রতিবেদন অনুসারে লেবানন থেকে গতরাতে হাইফা নগরীতে 10টি রকেট নিক্ষেপ করা হয়েছে এবং তার মধ্যে বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত করে। ইহুদিবাদী ইসরায়েলের দখলদার বাহিনী এ খবর নিশ্চিত করেছে। গণমাধ্যম সূত্র জানিয়েছে, হিজবুল্লাহর হামলায় হাইফা নগরীতে বেশ কয়েকজন আহত হয়েছে। তবে চ্যানেল 14 জানিয়েছে, নগরের আল কারমেল এলাকায় বেশ কয়েকটি ভবন ও গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বেসরকারি বাসভবনে বোমা হামলা চালানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ইসরায়েলের অভ্যন্তরীণ গুপ্তচর সংস্থা শিনবেত এবং পুলিশ শনিবার সন্ধ্যায় 3 জনকে আটক করেছে। পুলিশ জানিয়েছে, হাইফার কাছে উত্তরাঞ্চলীয় শহর সিজারিয়ায় নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনে একজোড়া বোমা মারা হয় এবং এতে সেখানে আগুন লেগে যায়। কেউ এখনও এই ঘটনার দায় স্বীকার করেনি, তবে ইসরায়েলি সেনাবাহিনী পরিচালিত রেডিওর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছে, পুলিশ এ নিয়ে তদন্ত শুরু করেছে। নেতানিয়াহু যে অঞ্চলে বাস করেন সেখানে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেশ কয়েকবার প্রতিরোধ যোদ্ধারা ড্রোন হামলা চালিয়েছে। এর মধ্যে একবার হিজবুল্লাহর ড্রোন সরাসরি নেতানিয়াহুর বাড়িতে আঘাত আনে। ওয়ালা নিউজ ওয়েবসাইট নেতানিয়াহুর বাড়িতে বোমার হামলার ঘটনাকে সরকারের নিরাপত্তা বিভাগের আরেকটি ব্যর্থতা হিসেবে উল্লেখ করে বলেছে, এটি খুবই বিপজ্জনক ইঙ্গিত। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা ড আলী লারিজানি সম্প্রতি সিরিয়া ও লেবানন সফর করেছেন। ওই দুটি দেশ সফরের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আজকে দৃষ্টিপাতে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পরিবেশন করছেন সহকর্মী আশরাফুর রহমান। সিরিয়া ও লেবাননে ইহুদিবাদী ইসরায়েলের পাশবিক হামলা চলতে থাকা সত্ত্বেও ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী লারিজানির ওই দুটি দেশ সফর স্বাধীনতাকামীদের রক্ষা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বার্তা বহন করেছে। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী লারিজানি আঞ্চলিক দেশগুলো সফরের প্রথম পর্যায়ে বৃহস্পতিবার সিরিয়ার রাজধানী দামেস্কে পৌঁছান। তিনি সেখানে আঞ্চলিক পরিস্থিতির পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার উপায় নিয়ে সিরিয়ার পদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় করেন। দামেস্ক থেকে তিনি লেবাননের রাজধানী বৈরুতে যান এবং এটি ছিল বিগত 40 দিনের মধ্যে তৃতীয় কোনো শীর্ষস্থানীয় ইরানি কর্মকর্তার বৈরুত সফর। এর আগে বিগত কয়েক সপ্তাহে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকির কলিবফ ও পররাষ্ট্রমন্ত্রী সায়েদ আব্বাস আরাকচি লেবানন সফর করেন। এসব সফরে দুদেশের পদস্থ কর্মকর্তারা লেবানন ও গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ গণহত্যা ও ধ্বংসযজ্ঞ নিয়ে আলোচনা করেন। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টার বৈরুত সফরের সময় আন্তর্জাতিক গণমাধ্যম যেসব বিষয় ফলাও করে প্রচার করেছে সেসবের মধ্যে রয়েছে যখন ইহুদিবাদী ইসরায়েল লেবানন শহরের বিভিন্ন স্থানে এবং ওই শহরের আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশে বোমাবর্ষণ করছে তখন তিনি সাহস করে ওই বিমানবন্দরে অবতরণ করেন। সামাজিক মাধ্যমে লারিজানির এই সাহসিকতার প্রশংসা করে অনেকে পোস্ট দেন এবং কমেন্ট করেন।
ইরানি এক্স ব্যবহারকারী আলী মোক্তারজাদে ইরানের এই প্রভাবশালী কর্মকর্তার সিরিয়া ও লেবানন সফরকে সাহসিকতার প্রদর্শন উল্লেখ করে লিখেছেন, লারিজানি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইন আলাইহিসসালামকে নিজের আদর্শে পরিণত করতে পেরেছেন। মুক্তারজাদে আরও লিখেছেন, যুদ্ধবিদ্যায় পারদর্শী ইরানের শান্তিকামী যোদ্ধারা তাদের উপর অর্পিত দায়িত্ব কোনো ধরনের ভয় বা শঙ্কা ছাড়াই পালন করে যাচ্ছেন। মুহিব্বি নামে সামাজিক মাধ্যম এক্স-এর আরেক ইউজার তার পোস্টে যুদ্ধের সময় ইরান ও ইহুদিবাদী ইসরায়েলি রাজনীতিবিদদের আচরণের পার্থক্য তুলে ধরেন। তিনি লিখেন, ইরানিদের অভিধানে ভয় নামক কোনো শব্দ নেই, কিন্তু লারিজানি ও তার সফরসঙ্গীরা ইহুদিবাদী ইসরায়েলের তীব্র বোমাবর্ষণের মধ্যে সিরিয়া এবং লেবানন দাপিয়ে বেরিয়েছেন। দামেস্ক ও বৈরুতে লারিজানি সফরের গুরুত্বপূর্ণ বার্তাগুলো হচ্ছে, প্রথমত, যে কোনো পরিস্থিতিতে ইরান প্রতিরোধ অক্ষের প্রতি সমর্থন অব্যাহত রাখবে। এক্ষেত্রে পশ্চিমা গণমাধ্যমগুলোর বিভ্রান্তিকর প্রচারণায় ইরান পিছপা হবে না। দ্বিতীয় বার্তা, আলী লারিজানির দামেস্ক সফর প্রমাণ করেছে দামেস্ক এবং তেহরানের মধ্যে সম্পর্ক ও সহযোগিতা দিন দিন ঘনিষ্ঠতর হচ্ছে এবং আঞ্চলিক পরিস্থিতির ব্যাপারে দুদেশ অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করছে। তৃতীয় বার্তা, ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী লারিজানি এমন সময় বৈরুত সফরে যান যখন পশ্চিমা গণমাধ্যমগুলো এই খবর প্রচার করেছে যে লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত দেশটির পার্লামেন্ট স্পিকার নাবি বেরির সঙ্গে সাক্ষাৎ করে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রস্তাব তুলে ধরেছেন। ঠিক এরকম একটি সময়ে লারিজানির বৈরুত সফর প্রমাণ করে ইরান প্রকৃত যুদ্ধবিরতি চায়, চাপিয়ে দেয়া যুদ্ধবিরতি নয়। এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ। পরমাণু স্থাপনা সহ ইরানের উপর আবার হামলার পরিণতি কি হবে তা ইহুদিবাদী ইসরায়েল ভালোভাবেই জানে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আরাকচির হুঁশিয়ারি। শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাইব, 15 বছরের অপকর্মের বিচার করব, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। প্রথমবারের মতো দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত, বিরাট সাফল্য বলে দাবি করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।